কলেজে ভর্তির সুযোগ পাবে, সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে, থাকে রাজনীতির বিশ্লেষণও। এই পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আমার দর্শকদের অনেক অনেক আগ্রহ। আমি বলে থাকি বাংলাদেশের দর্শকদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত দ্য নূপুর চৌধুরী শো অনেকেই বাংলাদেশ থেকে দেখেন। সে কারণে আজকে বাংলাদেশি দর্শকদের জন্যই আমার বিশেষ আয়োজন, যেটি হচ্ছে তারা অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন, সেটি আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমাদের সাথে আছেন ডক্টর মেহেদী হাসান। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? আন্তরিকভাবে ধন্যবাদ নূপুর আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে আজকে মূলত আমি একটু বাংলাদেশের দর্শকদের অনেক অনেক প্রশ্ন আমাকে যাবৎকাল করে আসছে, সেই বিষয়টি নিয়ে আমি একটু একাডেমিক আলোচনা করতে চাই। কিছুক্ষণ আগে একজন অ্যাটর্নি ছিল, তার কাছে আমি একটু স্টুডেন্ট ভিসা নিয়ে জানতে চেয়েছি, কিন্তু এটি পুরোপুরি একাডেমিক, কিভাবে সার্চ করবে, কিভাবে কোন কলেজে যাবে, এবং কিছু টেকনিকও আছে। কারণ এর আগেও আমি যেহেতু অনুষ্ঠান করেছি, যেমন ধরেন অনেকে আমরা নিউ ইয়র্কের একটি কলেজে যদি আসতে চায় সেটি অনেক কঠিন হয়ে যায়, তার চেয়ে একটি রুরাল একটি স্টেটে যাওয়া অনেক সহজ হয়ে যায়। তো এই টেকনিকগুলো অনেকেই আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারি না, যে আমার আসলে কলেজে আমাকে নিবে কি নিবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। শুরুতে আমি একটু জানতে চাই, বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান আমেরিকাতে, তাদের প্রথম কাজটি কি হবে? ধন্যবাদ নূপুর আপা প্রশ্নের জন্য। বাংলাদেশ থেকে যারা প্ল্যান করছেন আমেরিকাতে আসার জন্য পার্টিকুলারলি, মোস্টলি আমরা যেটা দেখে থাকি ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডের চাইতে মাস্টার্স লেভেলের স্টুডেন্টের সংখ্যাটা একটু বেশি। এটার বিভিন্ন কারণ রয়েছে। আসলে বাংলাদেশে আমি যদি এভাবে দেখি যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে 4 বছরের ব্যাচেলর ডিগ্রিটা করার পরে আমরা খুব তাড়াতাড়ি জবের জন্য জব মার্কেটে যেতে চাই। সেটা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য হোক, এক্সপেরিয়েন্সের জন্য হোক। ইনফ্যাক্ট আরেকটু পেছনে যদি যাই, যে ইন্টারমিডিয়েট পাস করার পরে আসলে অনেক প্যারেন্টসই রয়েছেন যারা আসলে ছেলেমেয়েদেরকে এত দূরে পাঠাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে ঠিক আছে, এতদিন তো আমরা ঘর থেকে বের হইতে দেই নাই, আর একটু ম্যাচিউরড হোক, এরকম একটা টেন্ডেন্সি হয়তো মাঝে মাঝে কাজ করে। এতে দোষের কিছু নেই। তারপরে 4 বছর শেষ করার পরে তারপরে মাস্টার্সের জন্য, হায়ার এডুকেশনের জন্য তারা চেষ্টা করে থাকেন। সেজন্য বললাম নাম্বারটা একটু বেশি, যে আমরা মাস্টার্সের ক্ষেত্রে দেখে থাকি এবং পিএইচডির ক্ষেত্রেও একইভাবে দেখে থাকি। যদি ব্যাচেলারের পরে যদি কেউ চেষ্টা করতে থাকেন যে হ্যাঁ আমার প্ল্যান করছি আমি যাব, আমার মনে হয় প্রথম যেটা করা দরকার, যদি উনি ডিসাইডেড হন যে না ঠিক আছে আমি আমেরিকাতেই আসলে পড়াশোনা করতে চাই, তাহলে তার একটা ভালো পোর্টফোলিও সাজাতে হবে তাকে। প্রথম জিনিসটাই হচ্ছে যে সে কোন বিষয়ে ইন্টারেস্টেড। এটা যদি কম্পিউটার সায়েন্স হয়, এটা যদি ইনফরমেশন টেকনোলজি হয়, এখনকার সময় তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সব সেক্টরেই খুব পজিটিভলি ইম্প্যাক্ট করছে। সেটা যদি স্পেসিফিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোনো সাবজেক্ট হয়, প্রথমেই তাকে ইনফরমেশনগুলি কালেক্ট করতে হবে। এখন অসুবিধার জায়গাটা হচ্ছে যে এত বেশি ইনফরমেশন, আমি যদি আপনাকে নাম্বারে এটা বলি, শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে 250 থেকে 260-এর মতো ইউনিভার্সিটি রয়েছে, ইনক্লুডিং কলেজ। পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে। আপনি যদি টোটাল আমেরিকার কথা চিন্তা করেন, তাহলে এটা প্লাস মাইনাস 5,600 থেকে 700-র মতো রয়েছে। এত ইউনিভার্সিটি, এত কলেজ, এত 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 এডুকেশনাল ইনস্টিটিউশন, আসলে কোনটা আপনার জন্য বেস্ট অপশন হবে? যেটা আপনি বলছিলেন যে আসলে আমরা কি স্টেটকে প্রথমে প্রাধান্য দিব, সিটিকে প্রাধান্য দিব, নাকি আসলে সাবজেক্টটাকে প্রাধান্য দিব? যে অনেকেই আমরা এই প্রশ্নটার সম্মুখীন হই যে নিউ ইয়র্কে চেষ্টা করলে ভিসার সম্ভাবনা একটু কম থাকে, এর চেয়ে বেটার মিশিগানের কোনো ইউনিভার্সিটিতে, ফর এক্সাম্পল জর্জিয়ার কোনো ইউনিভার্সিটিতে, অথবা আরকানসার কোনো ইউনিভার্সিটিতে যদি চেষ্টা করে থাকি। তো আমি বলবো যে প্রথমেই তাকে ইনফরমেশনগুলি কালেক্ট করতে হবে। খুবই বেসিক সহজে যদি বলি, তাকে একটি এক্সেল শিট নিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড যেটা আমরা ইউজ করি, মাইক্রোসফট অফিস, সেরকমই এক্সেলের একটি শিট নিতে হবে। সেখানে তাকে প্রথমেই 20 থেকে 30টা ইউনিভার্সিটির নাম চুজ করতে হবে।
সে দেখবে যে তার ইন্টারেস্ট, সে যেখান থেকে ব্যাচেলার কমপ্লিট করেছে সেই ধরনের সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে আছে। এতটাই সহজ এখন এই ইনফরমেশনটা কালেক্ট করা। আমরা যে সময় পড়াশোনা করেছি আসলে এটা খুবই, মানে এটাকে বলে ক্রলিং করার মতো। আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে যেভাবে যাই, এত স্লোলি আমরা মানে আসতে হয়েছে, কারণ সার্চিং এর এত টেকনোলজি আপডেটেড ছিল না। এখন যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই চ্যাট জিপিটি হোক, কোপাইলট হোক, এগুলোর মাধ্যমে শুধু ভালোভাবে তাকে বলতে পারলেই সে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে ইনফরমেশনগুলি দিয়ে দেবে। সুতরাং এফোর্টটা কিন্তু অনেক কম লাগছে, শুধু জাস্ট ঠিকভাবে ইউজ করা। প্রথমেই 100টা ইউনিভার্সিটিকে চুজ করার দরকার নাই। আমি বলবো যে খুব বাইট সাইজ অ্যাকশন নিতে হবে, যে আজকে আমি বসলাম, এই সপ্তাহের মধ্যে আমি 20টা ইউনিভার্সিটিকে সিলেক্ট করব আমার সাবজেক্ট। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন করে ফেলতে চাই। এই যে কলেজগুলো বাছাই করা, এটি কি তার সাবজেক্ট, কোন সাবজেক্টে পড়তে আসবেন সেই অনুযায়ী প্রাধান্য দিয়ে কলেজগুলোকে বাছাই করা, তাই তো? এক্স্যাক্টলি। আসলে এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কিন্তু ব্যাচেলার যখন করি বাংলাদেশ থেকে, মোর অর লেস সবাই 120 ক্রেডিট থেকে শুরু করে 150 ক্রেডিট পর্যন্ত সবাই পড়েন। মাস্টার্সে এসে এটা অবশ্যই কমে যায়, সেটা 35 to 45 ক্রেডিটের মধ্যে আসে। এই যে 100-র বেশি যে ক্রেডিট আমরা কমপ্লিট করি, বিভিন্ন রকম সাবজেক্ট আমরা পড়ি, সেটা কোনোটা কখনো মেজর থাকে, কোনোটা মাইনর থাকে। এর মাধ্যমে এই যে 4 বছরের যে জার্নিটা, এর মাধ্যমে কিন্তু আমরা অলরেডি বুঝে যাই যে আমার আসলে দক্ষতাটা কোথায়। সেটা হতে পারে ম্যাথে আমি ভালো, হতে পারে আমি ফিজিক্সে ভালো, হয়তো হতে পারে অন্য কোনো সাবজেক্টে ভালো। ইন দ্য মিন টাইম তাকে চুজ করতে হবে যে সে কোন সাবজেক্টটাকে আসলে বেছে নিতে চাচ্ছে, এবং আজকে যে সাবজেক্টটির দাম রয়েছে সেটিকে না ফোকাস করে 4 বছর পরে বা 5 বছর পরে যে সাবজেক্টটি ভ্যালুয়েট করবে মার্কেটে, সেই সাবজেক্টকে চুজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আজকে যে আমাকে তো পাশ করে বের হওয়ার পরে ওই সাবজেক্টটা ডিমান্ড থাকতে হবে, তো আমাকে ওইভাবে একটু প্রেডিকশন করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে কোন সাবজেক্ট ভালো, সেভাবে আমার মনে হয় যে চুজ করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে তাকে 20টা ইউনিভার্সিটিতে চুজ করতে হবে, এবং 20টা ইউনিভার্সিটিতে চুজ করে সেটার কন্ট্যাক্ট ইনফরমেশনটা অ্যাড করতে হবে এক্সেল শিটে। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর যোগাযোগ করতে হয় বিভিন্ন কলেজের সাথে, কিংবা তাকে আমি বলবো তৈরি হতে হয়। এক একটি কলেজের ডিমান্ড এক এক রকম থাকে। কোথাও হয়তো আইলস লাগে, কোথাও লাগছে না, অনেক জায়গায় আবার লাগবে, অনেক জায়গায় আবার শিথিল করা হয়, অনেকগুলো বিষয় আছে। তো দ্বিতীয় ধাপে আপনি যোগাযোগ করা এবং নিজেকে তৈরি করার জায়গাটিতে কিভাবে পরামর্শ দিবেন? আসলে ডেফিনেটলি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট তো একটা পেজ থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টটা কি, তাদের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে হলে সেটা আসলে খুব ভালোভাবে দেখা, এবং ওটা লিস্ট ডাউন করে ফেলা যে কোথায় ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে, কোথায় হয়তো পাবলিকেশন চাচ্ছে যে অ্যাটলিস্ট 2টা পাবলিকেশন হইতে হবে, আবার এরকম আছে কোথাও সে কোন কোন প্রজেক্টে কাজ করেছে এরকম। আসলে অ্যাডমিশনের এই ব্যাপারটা কিন্তু কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি একটা সময় টাইমলাইন দিয়ে রাখে, এবং সেই সময় সবাই অ্যাপ্লিকেশন করেন, এবং তারপরে তারা এটাকে ফিল্টার করে, এবং তারপরে যারা ফিল্টারে যাদের নামটা আসে, যাদের প্রোফাইলটা আসে, তাদের সাথে ইউনিভার্সিটি যোগাযোগ করে নেক্সট স্টেপের জন্য। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা একটু কায়দা করে, আমি বলবো এখানে আপনি যেটা বললেন যে কিছু ট্রিক্স রয়েছে বা কিছু ইয়ে রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে একদিকে যেমন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন প্রসেস সেটাতে যেমন উনি সাবমিট করেন, সেকেন্ডলি সে যে ডিপার্টমেন্টে যেতে চাচ্ছে সেই ডিপার্টমেন্টের কোনো না কোনো টিচারের সাথে কিন্তু যোগাযোগ করেন, এবং দেখা যায় যে তারা তাদের নিজেদের ল্যাব রয়েছে, নিজেদের অ্যাক্টিভিটি রয়েছে, তখন যোগাযোগ করে সেই প্রফেসরের সাথে তাকে তার ডকুমেন্টেশনগুলি প্রোভাইড করেন যে আমি জানি যে
ফর এক্সাম্পল আপনি এই পার্টিকুলার বিষয়টিতে কাজ করেন এবং আমিও আমার ব্যাচেলারে এই ধরনের কিছু কাজ করেছি, আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। আমি খুবই হ্যাপি হব এবং যদি আপনার সাথে একটু আমি কমিউনিকেট করতে পারি, আপনার সাথে যদি আপনি একটা জুমে মিটিংটা সেট করতে পারি, তাহলে একটু আলোচনা করতে পারি যে আমি আসলে কি ধরনের কাজ করেছি। এইটা কিন্তু অনেকেই করেন না এবং অনেকেই যেটা হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র গৎবাঁধা যে অ্যাডমিশন প্রসেস সেটাতে দিয়ে অনেকে হয়তো ওয়েট করতে থাকেন। কিন্তু যারা একটু অ্যাক্টিভ তারা কিন্তু এই রাউটটাও ইউজ করেন যে ইউনিভার্সিটির সাথে প্রফেসরের সাথে বারবার যোগাযোগ করে তাকে কনভিন্স করা যে আলোচনার টেবিলে বসার জন্য। এটা কিন্তু অনেকেই করে থাকেন। এটা হচ্ছে সেকেন্ড ধাপটা। তারপরে আমি আরেকটি প্রশ্ন এর সাথে জুড়ে দিয়েছিলাম যে নিজেকে তৈরি করা, প্রস্তুতি শুধু তো সার্চ আপ করা না, যেন আমি টিকে যাই, আমি যেখানে টার্গেট করেছি যে কলেজে যাব সে কলেজ যেন আমাকে নেয়। তো সেই বিষয়টি কিভাবে, প্রস্তুতির জায়গাটি আপনি কিভাবে তৈরি করার কথা বলবেন? বাংলাদেশের কনটেক্সটে যে জায়গাটায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি হোঁচট খায়, সেটা হচ্ছে যে হতে পারে সেটা আইএলস হতে পারে অথবা টোফেল হতে পারে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে বিষয়গুলি অথবা স্যাট হতে পারে, জিআরই হতে পারে। এই জায়গাগুলিতে একটু সময় বেশি দিতে হয় আমাদের বাংলাদেশ থেকে। কারণ আসলে আমরা ওই ধরনের থ্রু আউট দ্য কলেজ ইউনিভার্সিটি আমরা যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকি স্পেশালি, তাহলে ওই ধরনের কোর্সগুলি খুব বেশি আমরা সচরাচর পরিচিত হওয়ার সুযোগ কম পাই। যার কারণে হঠাৎ করে যখন আমার সামনে ওই জিনিসগুলি আসে, আমরা হয়তো বাংলাদেশে থাকা অবস্থায় প্রতিদিন কতগুলি আমরা ইংলিশ মুভি দেখি। আমি এখন হয়তো ডিফারেন্টলি বেড়েছে, কারণ এখন নেটফ্লিক্স বিভিন্ন রকম স্ট্রিমিং চ্যানেল আছে, কিন্তু ওভারঅল আমরা কিন্তু একটু কমই দেখি, যার কারণে আমাদের ইংলিশের প্র্যাকটিসটাও একটু কম থাকে এবং যখন এটা রিকোয়ারমেন্ট হিসেবে আসে তখন আমাদের এটার জন্য বারবার চেষ্টা করতে হয়। আমি বলবো যে ব্যাচেলার কমপ্লিট করার আগেই যদি সে যখনই সময় পায় তখনই যদি এই রিকোয়ারমেন্টগুলি অল্প অল্প করে যদি প্র্যাকটিস করে এবং তারপরে একটা সময় পরীক্ষা দিয়ে দেওয়া হয়, তাহলে তার কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং সময়টাও কম লাগবে এই 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 ধাপটা উত্তীর্ণ হওয়ার জন্য। এই জায়গাটায় যদি আমাদের স্টুডেন্টরা একটু বেশি ফোকাস করে, তাহলে বাকিগুলি কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু হওয়ার কথা না, জাস্ট ডকুমেন্টেশন প্রিপারেশন। নিজেকে তৈরি করা। আর বিশেষ করে ইংরেজি ভাষাটি খুবই গুরুত্বপূর্ণ যখন একজন আসে বাইরে পড়াশোনা করার জন্য। আ আপনি বলছিলেন ২য় ধাপে যে একজন প্রফেসরের সাথে যোগাযোগ করা। তো সেই ধাপের তার পরবর্তী ধাপটি কি হয়? আসলে যখন একজন প্রফেসরের সাথে যোগাযোগ করা হয়, আমি ওই রাউটটাই বলি। হয়তোবা তাকে কনভিন্স করা হলো যে হ্যাঁ ঠিক আছে, প্রফেসর একদিন মিটিং করবে। মোস্ট অফ দ্য কেসেই কমপ্লেইন যেটা থাকে যে আমি ১০০টা ইমেইল করেছি, একজনও আমাকে রিপ্লাই দেয় নাই। এটা সব স্টুডেন্টদেরকেই এদেরই ক্ষেত্রেই একই কমপ্লেন। অথবা এরকম শোনা যায় যে ১০০ জনের কাছে ইমেইল দিয়েছি, আসলে ২ জন রিপ্লাই দিয়েছে। এটা খুবই পজিটিভ দিক এবং ২ জন রিপ্লাই দিয়ে আসলে বলেছে এই মুহূর্তে আমাদের ফান্ডিং নাই। আমি বলব যে এই জায়গাগুলিতে হতাশ না হয়ে কন্টিনিউয়াসলি চেষ্টা করার জন্য। ১০০টা ইমেইল, ২০০টা ইমেইল, ৫০০টা পর্যন্ত ইমেইল করা মানে খুব একটা ডিফিকাল্ট কিছু না। কারণ এখন তো আ ফরমেটগুলি তো খুব ইজিলি রেডি করা যায় এবং বিভিন্ন টুলের মাধ্যমে খুব ইজিলি আমরা কাস্টমাইজ করতে পারি। ইমেইলে আসলে কি লিখতে চাই। আগেকার মতন না যে আমাকে বসে, বসে টাইপ করতে হচ্ছে, আ মানে বসে, বসে গ্রামাটিক্যাল জিনিসগুলি চেক করতে হচ্ছে। এখন খুব ইজিলি এগুলি করা যায়। যখন ইউনিভার্সিটি প্রফেসরের সাথে আলাপ আলোচনাগুলি হবে, সেখানেই মূলত আসলে বেস্ট শটটা তাকে দিতে হবে এবং বুঝাতে হবে যে সে যথেষ্ট পরিমাণ ভ্যালু অ্যাড করতে সক্ষম যদি তাকে অ্যাডমিশনে নেওয়া হয়। যথেষ্ট পরিমাণ আউটপুট দিতে সক্ষম এবং তার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই বিষয়গুলি কিন্তু কনভিন্স করা দরকার মূলত। আমরা একটু অনেক সময় দুর্বল হই এই কারণে, কারণ আমাদের যখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা নেই, তখন কিন্তু ওইভাবে হয়তো ইন্টারভিউটা আমরা ফেস করি না। আমাদের হয়তো রিটেনটা দেওয়ার মাধ্যমেই মোস্ট অফ দ্য জায়গায় হয়তো হয়ে যায়। এখানে যেহেতু এক হচ্ছে ইংলিশের ল্যাঙ্গুয়েজের ব্যাপার, সেকেন্ড হচ্ছে তাকে বিভিন্নভাবে নিজের কোয়ালিফিকেশনগুলি প্রেজেন্ট করা। ওই জায়গাটায় আমার মনে হয় একটু যদি
একটু একটু করে যদি প্রতিদিন প্র্যাকটিস করে, হতে পারে ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস, হতে পারে আত্মীয় স্বজনের সাথে প্র্যাকটিস, যেটাকে আমরা বলি একটু মক ইন্টারভিউ যেটাকে বলি, এটা যদি একটু একটু করে থাকে, ভয়টা মনে হয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।